আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের লেখা গল্প অশরীরীর ইঙ্গিত। আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত 13 ত্রাস এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে অশরীরীর ইঙ্গিত। লন্ডন থেকেই গেস্ট হাউসটা বুক করেছিল অরিন্দম। আজকাল ইন্টারনেটের দৌলতে এই একটা মস্ত সুবিধা হয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় বসে যেখানে ইচ্ছা হোটেল বুক করা যায়, ট্রেনের টিকিট কাটা যায়, টেলিফোনের বিল দেওয়া যায়, এমনকি ট্যাক্সি পর্যন্ত ভাড়া করে ফেলা যায়। 1 মাসের জন্য কলকাতায় আসতে হবে। ভবানীপুরের শরিকি বাড়ির ঘর বাবা মা মারা যাওয়ার পর থেকে বছর 3 বন্ধই ছিল। এর মধ্যে অরিন্দম কলকাতায় আসেনি। প্রিয়া এসেছিল, কিন্তু কলকাতায় নয়, সোজা চলে গেছিল বাপের বাড়ি শিলিগুড়িতে। কিন্তু এবার তো আর সেরকম করলে চলবে না, কলকাতাতেই থাকতে হবে। অনেক চেষ্টা চরিত্রের পর অবশেষে বাড়ি বিক্রির ব্যবস্থা হয়েছে। সেজন্য শৈশাবুত যা করার করতে হবে। প্রমোটার বাড়িটা কিনে ফ্ল্যাট বানাবে। অরিন্দমের ভাই বোনেরা কেউ ফ্ল্যাট নেবে, কেউ আবার টাকা নিতেই আগ্রহী। অরিন্দম অবশ্য ফ্ল্যাটই নেবে, কারণ প্রিয়ার খুব ইচ্ছা কলকাতায় একটা নিজেদের থাকার জায়গা অন্তত থাকুক। 2-4 বছর অন্তর দেশে আসলে সেখানেই ওঠা যাবে। মা এখনো বেঁচে আছে বলে নিশ্চিন্তে শিলিগুড়ি যাওয়া যায়। ভাইদের সংসারে কি হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে তো দেশের সঙ্গে সম্পর্কই চুকিয়ে ফেলতে হয়। সুতরাং হ্যাপা বেড়েছে অরিন্দমের। ফ্ল্যাট যারা নেবে তাদের জন্য একটি করে ভাড়া বাড়ির ব্যবস্থা করেছেন প্রমোটার। মা বাবার যাবতীয় জিনিসপত্র সেখানে ভরে ফেলতে হবে বাড়ি ভাঙা শুরু করার আগেই। এর মধ্যে আবার উত্তরপাড়ার মামাতো বোনের বিয়ে আছে, সেখানেও দিন 3 ধাক্কা। সব মিলিয়ে 1 মাস তো লাগবেই। অগত্যা ভরসা ইন্টারনেট। হোটেলে 1 মাস থাকাটা বড্ড বেশি খরচের, তাছাড়া খানিকটা বিরক্তিকর। তাই হোমস্টে বা গেস্ট হাউস ধরনের কিছু পাওয়া যায় কিনা দেখছিল অরিন্দম। দেখা গেল গেস্ট হাউসই সুবিধাজনক, কারণ সেখানে নিজস্ব রান্নাঘর এবং বাসনপত্রের ব্যবস্থা থাকে। ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য লোকও পাওয়া যায় এজেন্সি থেকে। বেশ খানিকটা বাছাবাছি করে শেষ পর্যন্ত অরিন্দম আর প্রিয়া দুজনেরই পছন্দ হলো যোধপুর পার্কের কাছে একটা গেস্ট হাউস। ভাড়া যদিও একটু বেশি, কিন্তু ব্যবস্থা খুব ভালো। বেশ বড় একটা বেডরুম, তার সঙ্গে মস্ত লিভিং ডাইনিং, রান্নাঘর, বাথরুম, ব্যালকনি, পুরোপুরি ফার্নিশড। অপলা আর অঙ্কুর দুজনেই যাবে না, 2 ভাই বোনে বাড়িতে থাকবে। চিন্তার কিছু অবশ্য নেই, কারণ দুজনেই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকে গেছে। নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে। ছেলে মেয়ে যাচ্ছে না বলে একটার বেশি বেডরুম দরকারও নেই অরিন্দমদের। গেস্ট হাউসের মালকিন শিলা মিত্র। ফোনে তার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো অরিন্দমের। মহিলা রীতিমতো সফিস্টিকেটেড, পরিশীলিত উচ্চারণে গুছিয়ে কথা বলেন। কথা বলার ভঙ্গিটিও চমৎকার। শিলা মিত্রর কাছে জানা গেল গেস্ট হাউসটা আসলে একটা ফ্ল্যাট। 5 তলা বাড়িটিতে মোট 8টি ফ্ল্যাট আছে, তার মধ্যে 2টি শিলা মিত্রের। তিনি নিজে 4 তলায় থাকেন, আর 2 তলার ফ্ল্যাটটা গেস্ট হাউস হিসেবে ভাড়া দেন। এর আগে এই গেস্ট হাউসে যারা থেকেছেন তাদের পরিচয় এবং থাকার অভিজ্ঞতাও ইন্টারনেটে ছিল। সেগুলো ভালো করে খুঁটিয়ে দেখে বোঝা গেল শিলা মিত্র গেস্ট হাউস হিসেবে এই ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছেন গত বছর 2 এর মধ্যে যারা এখানে বিভিন্ন সময় এসে থেকেছেন তারা প্রায় সবাই বিদেশি। 2-1 জন বেড়াতে এসেছেন, তবে বেশিরভাগই এসেছেন কোনো কাজে।
কানাডার এক সাহেব তো প্রায় 3 মাস ছিলেন। ফ্ল্যাটের ব্যবস্থাপনায় সকলেই খুশি, কারোর কোনো বিরূপ অভিজ্ঞতা নেই। নিশ্চিন্ত হয়েই তাই টাকা পাঠিয়ে দিয়েছিল অরিন্দম। নভেম্বর মাসে কলকাতায় ঠান্ডা পড়ে না, কিন্তু বাতাসে শীতের একটা চোরাটান থাকে। ইংল্যান্ডের শীতে অভ্যস্ত অরিন্দমের কাছে সেটা নেহাতি তুচ্ছ হলেও জ্বালা পোড়া গরম নেই বলে নিশ্চিন্ত। এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ধরে সোজা যোধপুর পার্ক। রাস্তায় আস্তে আস্তে জানলা দিয়ে বাইরে কলকাতা শহর। গত 3 বছরে শহরটা অনেকটাই বদলে গেছে। নতুন উড়ালপুল, বহুতল 5 তারা হোটেলের সঙ্গে অনেক দিনের চেনা যানজট। অ্যাপ ক্যাবের জিপিএসের দৌলতে গেস্ট হাউস খুঁজে পেতে অসুবিধা হলো না। চাবি ছিল কেয়ারটেকারের কাছে। দরজা খুলে ভিতরে ঢুকে খুশি হলো প্রিয়া। চমৎকার আলো হাওয়া খেলানো ফ্ল্যাট। ঢোকার মুখে ছোট্ট একটা করিডোর পেরিয়ে শোবার ঘর, সঙ্গে অ্যাটাচড বাথরুম, পাশেই রান্নাঘর, তার লাগোয়া বেশ বড় ডাইনিং স্পেস। ডাইনিংয়ের থেকে 4 ধাপ নেমে লিভিং রুম, মাঝখানটা ব্যালকনির মতো রেলিং দিয়ে ঘেরা। লিভিং রুমটা ভারী সোফা দিয়ে সাজানো। দেওয়ালে একটা বেশ বড় টেলিভিশনও রয়েছে। রিমোট টিপতেই চালু হয়ে যায় টিভি। নিশ্চিন্ত হয় অরিন্দম। রাতে লিভারপুলের খেলা আছে, মিস করলে বেজায় বিরক্ত লাগত। জিনিসপত্র গুছিয়ে একটু থিতু হয়ে বসার পর সন্ধে নাগাদ শিলামিত্র এলেন দেখা করতে। গলা শুনে মহিলাকে যেমন মনে হয়েছিল, সামনে থেকে দেখেও ধারণাটা বদলালো না। মাঝারি উচ্চতার ছিপছিপে চেহারা, মাথার চুল অধিকাংশই সাদা, সাজ পোশাকে মার্জিত রুচির ছাপ। তবে মুখ আর চোয়ালের গড়নে এক ধরনের কাঠিন্য আছে, যার থেকে মনে হয় মহিলা নিজের সিদ্ধান্ত থেকে সহজে সরেন না। কিছুক্ষণ একথা সে কথার পর অরিন্দম বলল, আপনার গেস্ট হাউস তো খুব পুরনো নয় দেখলাম, মাত্র বছর 1.5 হলো শুরু করেছেন। তার আগে কি ফ্ল্যাট ভাড়া দিতেন? মানে আমি জানতে চাইছি যে এভাবে গেস্ট হাউস ভাড়া দেওয়াটা কি লাভজনক? আসলে আমার নিজেরও ভবিষ্যতে দরকার হতে পারে, তো যে জন্য এবার কলকাতায় আসা আর কি। তো ফ্ল্যাট তৈরি হলে সেটা তো ফাঁকাই পড়ে থাকবে। লাভজনক কিনা হিসেব করিনি, তবে নির্ঝঞ্ঝাট নিঃসন্দেহে। ভাড়া দিয়ে দেখেছি, তার হাজারো ঝামেলা। আমি একলা মানুষ, এত কিছু সামলানো আমার পক্ষে অসম্ভব। সেজন্যই ভেবে দেখলাম এটাই সুবিধাজনক। তাছাড়া ভাড়াটে যদি একবার গেড়ে বসে, তখন তাকে তুলতে অনেক কাঠ খড় পোড়াতে হয়। আজকাল তাই অনেকেই কলকাতায় গেস্ট হাউস প্রেফার করছে। আপনারা তো প্রায় 1 মাস থাকছেন, কাজকর্ম নিশ্চয়ই আছে। এছাড়া প্ল্যান কি? আত্মীয় স্বজনের বাড়ি যাবেন নিশ্চয়ই। আত্মীয় স্বজন আমাদের কলকাতায় খুব বেশি নেই। প্রশ্নটা শিলামিত্র প্রিয়াকেই করেছিলেন, তাই সেই উত্তর দেয়, যারা আছেন তাদের সাথে তো দেখা করতেই হবে। আর আমার বাপের বাড়ির লোকজন সব শিলিগুড়িতে। কিন্তু আমার খুব ইচ্ছা এবার কলকাতায় কয়েকটা ভালো নাটক দেখব। কলেজে পড়ার সময় আমরা দুজনেই খুব নাটকের ভক্ত ছিলাম। বহুরূপীর নাটকের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম। অথচ দেখুন কতদিন নাটক দেখা হয় না। তাই ঠিক করেছি এবার যখন থাকা হচ্ছেই, তখন মন ভরে নাটক দেখে নেব। প্রিয়ার কথা শুনে দৃশ্যতই খুশি হলেন শিলা। তাই নাকি? তাহলে তো আপনাদের সঙ্গে অনেক গল্প হবে আমার। আমিও নাটক খুব ভালোবাসি, একসময় নিয়মিত করতাম, এখনো যোগাযোগ আছে। তাই নিয়ে দিদির সঙ্গে কত অশান্তি। যাকগে, বাদ দিন সব। আপনারা চাইলে কলকাতায় এখন কি কি ভালো নাটক হচ্ছে সে খবর বরং আমি আপনাদের দিয়ে দেব।
ভদ্রমহিলার কথাবার্তা বেশ, তাই না? খাওয়া দাওয়া শেষ। রাতের পোশাক পরে চুলে চিরুনি চালাতে চালাতে কথাগুলো বলল প্রিয়া। কিন্তু উত্তর না পেয়ে পিছনে তাকিয়ে দেখে অরিন্দম নেই। লিভিং রুমে টিভি চলছে, শব্দ পাওয়া যাচ্ছে। শোবার ঘর থেকে উকি মেরে প্রিয়া দেখল বসার ঘরের সোফায় অরিন্দম বসে আছে। 10টা না বাজতেই টিভির সামনে বসেছে দেখে একটু বিরক্ত হয়েই চুল আঁচড়ানো শেষ করল প্রিয়া। মুখটা চরচর করছে বলে সবে ময়শ্চারাইজারের বোতল থেকে হাতে ঢেলেছে, এমন সময় লাগোয়া বাথরুম থেকে বেরিয়ে এলো অরিন্দম। চমকে গিয়ে আর একটু হলে হাত থেকে বোতল পড়ে যাচ্ছিল প্রিয়ার। তুমি এখানে? মানে? অরিন্দমও ততোধিক অবাক। তুমি বাথরুমে ছিলে? আমি যে দেখলাম তুমি বসার ঘরে সোফায় বসে আছো। কি বলছো পাগলের মতো? হ্যাঁ গো, আমি স্পষ্ট দেখেছি বসার ঘরের সোফায় কেউ বসে আছে। আমি ভেবেছি তুমি। হেসে ফেলে অরিন্দম। এসো আমার সঙ্গে, দেখি কোথায় কাকে বসে থাকতে দেখেছ। দুজনে বেরিয়ে আসে ডাইনিং রুমে। সোফা ফাঁকা, কেউ কোথাও নেই। এবার একটু অপ্রস্তুত হয় প্রিয়া। না মানে আমার তো চোখে চশমা ছিল না, তাই লোক চিনতে ভুল হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে স্পষ্ট দেখলাম সোফায় কেউ বসে আছে। ঘরে যখন তুমি আর আমি ছাড়া কেউ নেই, তখন তৃতীয় ব্যক্তি আসবে কোথা থেকে শুনি? যাকে, তুমি শুয়ে পড়ো। আমি এবার সত্যিই সোফায় গিয়ে বসবো, একটু পরে খেলা শুরু হবে। প্রিয়া ঘুমিয়ে পড়েছে। অরিন্দম মন দিয়ে খেলা দেখছে। খুব টেন্সড সিচুয়েশন। লিভারপুল রীতিমতো চাপে, যে কোনো সময় গোলে বল ঢুকে যেতে পারে। অরিন্দমের চোখ মন সবই একেবারে টেলিভিশনের পর্দায় নিবিষ্ট। কিন্তু তার মধ্যেও হঠাৎ মনে হলো ওপারে ডাইনিং স্পেসটায় রেলিং ধরে কে যেন দাঁড়িয়ে আছে। চমকে তাকালো অরিন্দম। কেউ কোথাও নেই, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে যেন ঘরে আর একজন কেউ আছে। দেখতে না পাওয়া গেলেও তার অদৃশ্য উপস্থিতি অনুভব করা যাচ্ছে। ফ্যান চলছে না, জানলাটাও বন্ধ, কিন্তু হঠাৎ ডাইনিং টেবিলের ঢাকার কোণাটা সামান্য একটু নড়ে উঠল, যেন পাশ দিয়ে কেউ যাওয়ার সময় গায়ে লেগেছে। অরিন্দম বেশ সাহসী, ডাকাবুকো ছেলে, কিন্তু তাও কিছুতেই মন দিতে পারছে না খেলায়। মাঝে মাঝেই এপাশ ওপাশ তাকিয়ে দেখছে। শেষ পর্যন্ত বসে থাকতে আর ইচ্ছে করল না। অনেকক্ষণ প্লেন জার্নি হয়েছে, তারপর ভালো করে বিশ্রামও হয়নি, তাই জেটল্যাগের জন্যই সম্ভবত এরকম হ্যালুসিনেশন হচ্ছে। মনে মনে কথাটা ভেবে খানিকটা নিশ্চিন্ত হয়ে টিভি বন্ধ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল অরিন্দম। পরদিন সকালে অবশ্য মনে ছিল না কিছুই। সারা সকালটাই কাটল ভবানীপুরে। প্রমোটারের সঙ্গে কথাবার্তা, আত্মীয়দের মধ্যে আলোচনা, এসব সারতে সারতেই দুপুর গড়িয়ে গেল বিকেলে। খাওয়ার ব্যবস্থা ছিল তুতো এক দিদির বাড়িতে। সন্ধে নাগাদ ফ্ল্যাটে যখন ফেরা হলো, তখন দুজনেই ক্লান্ত। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি ডিনার সেরে একেবারে কম্বলের তলায় ঢুকলো দুজনে। মাঝে অবশ্য ছেলেমেয়ের সঙ্গে কথা হয়েছে একবার। ঘুমিয়ে পড়েছিল অরিন্দম। হঠাৎ প্রিয়ার ধাক্কায় ধর্মর করে উঠে বসল। কি? খাটের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে প্রিয়া। অরিন্দমকে জেগে উঠতে দেখে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল,
বসার ঘরের সোফায় কে যেন বসে আছে। আমি ঠিক দেখেছি, কোনো ভুল নেই, বড় সোফাটাই বসেছিল। আমার পায়ের শব্দ শুনে ঘাড় ঘোরালো, মুখ দেখতে পাইনি। কি বলছো জাতা? খাট থেকে নেমে ঘরের আলো জ্বালে অরিন্দম। করিডোরে গিয়ে খাবার ঘর, বসার ঘরের আলো জ্বেলে দেয়। কোথাও কিছু নেই, সব দরজাও ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে কারুর আসারও কোনো উপায় নেই। ঘরে ফিরে এসে দেখে কেমন যেন গুটিসুটি হয়ে খাটের উপর বসে আছে প্রিয়া। ভয়ের ছায়া এখনো তার চোখে মুখে লেগে আছে। ভয় পেও না, ঘুম চোখে ভুল দেখতেই পারো। কি দেখেছো বলো তো ঠিক করে। ভুল আমি দেখিনি, ইনফ্যাক্ট কালও আমি ঠিকই দেখেছিলাম, একই জায়গায় বসেছিল। আমি ভাবলাম চশমা পরিনি বলে গন্ডগোল হয়েছে, কিন্তু তা নয়, ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তুমি তো জানো মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার জল তেষ্টা পায়, কিন্তু কালকে বোতলটা বেডসাইড টেবিলে রাখতে ভুলে গেছিলাম। তাই উঠেছিলাম ডাইনিং টেবিল থেকে একটা জলের বোতল আনবো বলে। দরজা দিয়ে বেরিয়ে দেখি বসার ঘরটা কেমন যেন একটা নীলচে রূপলি আলোয় ভরে আছে। অন্ধকার ঘরে টিভি চললে যেমন হয় না, ঠিক সেরকম, অথচ টিভি কিন্তু বন্ধ। আমি অবাক হয়ে এগিয়ে যেতেই দেখতে পেলাম সোফার উপর বসেছিল। ভয়ে শিউরে উঠে চুপ করে গেল প্রিয়া। কে বসেছিল? মহিলা না পুরুষ কিছু বুঝতে পেরেছো? মহিলা, বয়স্কই মনে হলো। মাথার চুলগুলো কাঁচা পাকা। আমার পায়ের শব্দ পেয়ে মুখটা ঘোরালো, কিন্তু মুখটা দেখতে পেলাম না। মুখের উপর ছায়া ছায়া অন্ধকার। বাকি রাতটা আর ঘুম এলো না দুজনেরই। আলো জ্বালিয়ে জেগে কাটলো। পরদিন কথাটা শিলা মিত্রকে বলবে ভেবেছিল অরিন্দম, কিন্তু দিনের আলোয় ব্যাপারটা এত অবাস্তব লাগছিল যে ভাবনাটা কাজে পরিণত করা গেল না। প্রিয়া চাইছিল অন্য কোথাও শিফট করতে, কিন্তু সেটাও বেশ কঠিন ব্যাপার। প্রথমত এখানে টাকা দেওয়া হয়ে গেছে, হঠাৎ ছেড়ে দিলে নিশ্চিত টাকা ফেরত দেবে না। তাছাড়া এরকম হুটপাট করে পছন্দ মতো জায়গায় বা কি করে পাওয়া যাবে। তাই নানা রকম ভাবনা চিন্তা করতে করতেই কয়েকটা দিন কেটে গেল। এর মধ্যে অবশ্য আর কিছু ঘটেনি। প্রিয়া কিংবা অরিন্দম কেউই অবশ্য আর রাত্রে ঘরের বাইরে যায় না। তবে দিনের বেলা তো নয়ই, সন্ধ্যের পরও আর কোনো আগন্তুককে দেখা যায়নি। তাই অনেকটা নিশ্চিন্ত হয়েছিল দুজনে। কে জানে, হয়তো চোখেরই ভুল। এর মধ্যে বাড়ির কাজও বেশ খানিকটা এগিয়েছে। মাঝখানে দুদিন উত্তরপাড়ায় বোনের বিয়েতে কাটিয়ে শিলিগুড়ি যাওয়া হলো। সেখানেও 4-5 দিন বেশ হইচই করে কাটল। শিলিগুড়ি থেকে ফেরা দুপুরের ফ্লাইটে। এয়ারপোর্ট থেকে আসার সময় দেখা গেল আকাশ মেঘে ঢেকে গেছে। বিকেলের পর গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। ওয়েদার রিপোর্ট বলছে নিম্নচাপ। সন্ধ্যের পর ঝড় বৃষ্টি দুই বাড়বে। রাতে খিচুড়ি বানিয়েছিল প্রিয়া, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে, সঙ্গে মাখন আর ডিম ভাজা। রাতের খাবার খেয়ে অভ্যাস মতো কফি নিয়ে বসেছিল দুজনে। টেলিভিশনে একটা পুরনো ইংরেজি ছবি হচ্ছে, অল্প বয়সী অড্রে হেপবার্ন। দুজনেরই আগে দেখা, তাই আলগাভাবে পর্দায় চোখ রেখে নিজেদের মধ্যে কথা বলছে টুকটাক। ছেলেমেয়ের সঙ্গে ফোনে কথাও হয়েছে একটু আগেই। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি হলো অরিন্দমের। মনে হলো করিডোরের দরজাটা খুলে কেউ যেন ভিতরে ঢুকে এলো। চমকে পিছন ফিরে তাকালো প্রিয়াও। কেউ কোথাও নেই।
কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের মধ্যে কেউ এসেছে। পাপোশে পা ঘষে এগিয়ে আসছে। প্রিয়া আঁকড়ে ধরেছে অরিন্দমকে। পাশ দিয়ে চলে গেল কেউ, গিয়ে বসল সিঙ্গল সোফাটায়। দেখা যাচ্ছে না কাউকে, কিন্তু সোফার মাঝখানটা দেবে গেল নিজে থেকেই। অরিন্দম বুঝতে পারছে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সামনের টেবিলে কফির কাপটা রাখা আছে, কিন্তু হাত বাড়িয়ে নেওয়ার সাহস হচ্ছে না। হঠাৎ ঝড়াম করে বাইরের দিকের একটা জানলা খুলে গেল। হু হু করে ভেতরে ঢুকে এলো এক ঝলক ঠান্ডা কনকনে হাওয়া। আর সেই হাওয়ার দাপটে যেন দপ করে একসঙ্গে নিভে গেল সবগুলো আলো। অদ্ভুতভাবে জানলাটা আবার বন্ধ হয়ে গেল দরাম করে। ঘুটঘুটে অন্ধকার ঘর। কোনো রকমে মোমবাতিরা জ্বালতে যাচ্ছিল অরিন্দম, কিন্তু তার আগেই হাত টেনে ধরল প্রিয়া। ঘরে কোথাও কারেন্ট নেই, কিন্তু টিভিটা চালু রয়েছে। ধীরে ধীরে ফুটে উঠেছে কতগুলো ছবি। অবাক হয়ে দেখতে থাকে অরিন্দম আর প্রিয়া। পর্দায় দেখা যাচ্ছে তাদের এই বসার ঘরটাই ঠিক একই রকমভাবে সাজানো, শুধু পর্দাগুলো আলাদা। সোফায় বসে আছেন একজন বয়স্ক মহিলা। টিভি দেখছেন, হাতে রিমোট। মাঝে মাঝেই চ্যানেল ঘোরাচ্ছেন। দরজা খুলে ভেতরে এলেন শিলা মিত্র। একটা চকলেট ব্রাউন রঙের ওপর হলুদ ফুলছাপের শাড়ি পরেছেন, কাঁধে ব্যাগ। ভদ্রমহিলা একবার পিছন ফিরে তাকিয়ে একটু অবাক হয়ে কি যেন বললেন। তারপর আবার টিভির পর্দায় চোখ। শিলা মিত্রও কথা বলতে বলতে এসে দাঁড়ালেন মহিলার পিছনে। তার ডান হাতে একটা কিছু রয়েছে। আচমকা হাতের জিনিসটা দিয়ে মহিলার মাথায় খুব জোরে আঘাত করলেন শিলা। ফটাস করে খুলি ফেটে যাওয়ার আওয়াজ হলো। রক্ত ছিটকে এলো চারিদিকে। মহিলার মাথাটা হেলে পড়ল। বোঝাই যাচ্ছে শরীরে আর প্রাণ নেই। তাও ভালো করে আর একবার দেখে নিয়ে শিলামিত্র বেসিনের কাছে গিয়ে প্রথমে হাতের মুগুরের মতো জিনিসটা ভালো করে ধুলেন। শাড়িতে যেখানে রক্ত লেগেছিল সেগুলোও ধুয়ে নিলেন। তারপর মুগুরটা ব্যাগে ভরে আইহোল দিয়ে একবার বাইরেটা ভালো করে দেখে নিয়ে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেলেন। আলো জ্বলে উঠেছে ঘরের। টিভিতে আবার অড্রে হেপবার্ন ফিরে এসেছে। সোফায় হতভম্বের মতো বসে আছে প্রিয়া আর অরিন্দম। উল্টো দিকের সিঙ্গল সোফাটা এখন খালি। অদৃশ্য মানুষটি তাদের অজান্তেই উঠে চলে গেছেন। সারা রাত ঘুমোয়নি দুজনের কেউই, যদিও আর কোনো অশরীরীর উপস্থিতি কোথাও বোঝা যায়নি। কিন্তু তবু পরস্পরকে প্রায় আঁকড়ে ধরে জেগেই কাটিয়েছে। ভোরের আলো ফুটতে প্রিয়া উঠে চা করল 2 কাপ। চা নিয়ে খাবারের টেবিলে বসে অরিন্দম বলল, এখন তাহলে কি করা যায়? আগে তো আজ গিয়ে কোনো হোটেলে উঠি, তারপর ভাববো। মাথা নাড়ল অরিন্দম। না, সেটা করা উচিত হবে না। ওই ভদ্রমহিলা, তিনি যেই হন না কেন, খুব সচেতনভাবেই আমাদের ছবিটা দেখিয়েছেন যাতে ওনার খুনি ধরা পড়ে। আমাদের আগে এই গেস্ট হাউসে যারা থেকেছে তারা প্রায় সবাই বিদেশি, তাই তারা কিছু দেখতে পায়নি। কারণ মহিলা জানতেন তাদের দেখিয়ে কোনো লাভ নেই।
কি ভয়ঙ্কর ব্যাপার! শিলা মিত্রের মতো একজন সফিস্টিকেটেড মহিলা কিনা খুনি! আমার তো চোখে দেখেও বিশ্বাস হতে চাইছে না। এখন এ ব্যাপারে একটি কথাও বলো না, আগে পুরোটা জানতে দাও। আমার মনে হয় বাড়ির কেয়ারটেকারের কাছ থেকেই কিছু খবর পাওয়া যাবে। আমেরিকান ফ্ল্যাগের ছবি দেওয়া টি শার্ট আর একটা বিস্কুটের বাক্স হাতে পেয়ে দারুণ খুশি হয়ে একগাদা গল্প করল কেয়ারটেকার বনমালী। প্রায় বছর আষ্টেক এই বাড়িতে চাকরি করছে সে। তার কাছেই জানা গেল শিলা মিত্র আর ইলা বসু ছিলেন দুই বোন। তাদেরই বাবার বাড়ি ছিল এখানা। বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হয়। দোতলায় মুখোমুখি ফ্ল্যাটে থাকতেন। ইলা বিবাহিত ছিলেন, তবে ছেলে মেয়ে ছিল না। স্বামী মারা যান বছর 10 আগে। ইলা নিজে ভালো চাকরি করতেন, থাকতেনও বেশ সচ্ছলভাবেই। শিলা বিয়ে করেননি, ছোটখাটো চাকরি করছেন। তার নেশা ছিল নাটক করা, তাই নিয়েই নাকি মেতে থাকতেন এক সময়। বছর 2 আগে ইলা বসু হঠাৎ খুন হন। নিজের ঘরেই মাথায় আঘাত করে খুন করা হয়েছিল তাকে। শিলা তখন বাড়িতে ছিলেন না। সেদিন সকালেই দক্ষিণেশ্বরে গেছিলেন পুজো দিতে। ফিরে এসে দেখেন এই ঘটনা। পুলিশ অনেক চেষ্টা করেছিল, পুলিশ কুকুরও এসেছিল, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। এরপর শিলা দিদির ফ্ল্যাটটা গেস্ট হাউস হিসেবে ভাড়া দিয়ে দেন। পরে ওপরতলার গুপ্তাজির ফ্ল্যাটটা ছেড়ে দিলে নিজে 4 তলায় চলে গিয়ে দোতলার ফ্ল্যাটটা বিক্রি করে দেন। দেখুন, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি, কিন্তু মুশকিল হচ্ছে ভৌতিক ঘটনার ভিত্তিতে তো আর পুলিশ কিছু করতে পারে না। শিলা মিত্র যে খুনটা করেছেন এর সপক্ষে তো আমার কাছে কোনো প্রমাণ নেই, আপনার কাছেও নেই। যাদবপুর থানার অফিসার পূর্বাচল করের সঙ্গে কথা বলছিল অরিন্দম। ভদ্রলোক বেশ মন দিয়ে এই সব কথা শুনেছেন, যদিও বিশ্বাস করেছেন কিনা সেটা মুখ দেখে বোঝার জো নেই। তবে গুরুত্ব দিয়ে যে শুনেছেন সেটা প্রশ্নের ধরনে বোঝা গেল। আপনারা কি নিশ্চিত যে খুনের ঘটনার সময় শিলা মিত্র বাড়িতে ছিলেন না? 100%। ইলা বসুর কেস আমি হ্যান্ডেল করেছিলাম। আমি বলছি আপনাকে, সকালে শিলা মিত্র বাড়ি থেকে বেরিয়ে যান, দক্ষিণেশ্বর গেছিলেন। সেরকম মাঝে মাঝে যেতেন, বাসের টিকিটও সঙ্গে ছিল। শিলা যখন বেরোন তখনও ইলা বসু বেঁচে। দুই বোনের বাড়িতে একই ঠিকে লোক কাজ করত। সে তখন ইলার বাড়িতে কাজ করছিল। সারাদিনে শিলা আর বাড়িতে ফেরেনি। বিকেলে কাজের লোকটি আবার এসে দরজা ধাক্কায়। ইলা বসু না খোলায় দরজা ভাঙা হয়। শিলা ফিরেছিলেন তারও পরে। বাড়ির গেটে সিসিটিভি আছে, আমরা খুব ভালো করে চেক করেছি, কারণ শিলাই ছিলেন প্রাইম সাসপেক্ট। ইলা বসুর মৃত্যুতে তিনিই সবথেকে বেশি লাভবান হবেন। তাছাড়া দুই বোনের বাড়ির ডুপ্লিকেট চাবি দুজনের কাছেই থাকতো, তাই সুযোগও ওনারই বেশি ছিল, কিন্তু প্রমাণ করা যায়নি। আমাকে একবার ফুটেজটা দেখাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। মনিটরে মন দিয়ে ফুটেজটা দেখছে অরিন্দম। গেট দিয়ে বিভিন্ন লোক ঢুকছে বেরোচ্ছে। কাজের মাসি, কুরিয়ার সার্ভিসের লোক, 2 বাচ্চা মেয়ে, একজন বয়স্ক ভদ্রলোক। হঠাৎ চমকে ওঠে অরিন্দম। হাতের ইশারায় পজ করতে বলে ছবিটাকে। একজন মহিলা ঢুকছেন গেট দিয়ে। খুব বেশি বয়স নয়, চুলে বড় খোপা করা, সানগ্লাস পরেছেন, ছিপছিপে চেহারা, পরনে একটা বড় বড় ফুল ছাপ শাড়ি। ইনি শিলা মিত্র। কি বলছেন আপনি? ইনি তো অনেক কম বয়সী একজন মহিলা। পূর্বাচলবাবু ঈষৎ বিরক্ত, কিন্তু অরিন্দম নাছোড় বান্দা। আমি বলছি আপনাকে, ইনিই শিলা মিত্র। খুন করার সময় উনি এই শাড়িটাই পরেছিলেন, আমি দেখেছি। আপনি ভুলে যাচ্ছেন, উনি কিন্তু দীর্ঘদিন নাটক করেন। মেকআপে চেহারা বদলে ফেলা ওনার পক্ষে অসম্ভব নয়। আপনি খোঁজ নিন ভালো করে। নিজের নাটক দলের মহলা ঘরেই
মেকআপ করেছিলেন শিলা। দলের লোকজনেরা উত্তরবঙ্গে গেছে নাটক করতে, তাই ঘর যে ফাঁকা থাকবে তিনি জানতেন। শিলা যে এসেছিলেন তার সাক্ষী দিল উল্টো দিকের চাওয়ালা। ঘটনাটা তার মনে আছে, কারণ শিলার অভ্যাস এক ভাঁড় চা খেয়ে ভিতরে ঢোকা। কিন্তু সেদিন তিনি চায়ের দোকানে দাঁড়াননি, আর চাওয়ালা শিলাকে বেরোতে দেখেননি। ফুলছাপ শাড়িটাও জামা কাপড় রাখার ট্র্যাঙ্কের মধ্যে পাওয়া গেল। খুনের মামলার তামাদি হয় না, তাই পূর্বাচল করের উদ্যোগেই শিলাকে আটক করে টানা জেরা করায় শেষ পর্যন্ত খুনের কথা স্বীকার করলেন তিনি। টাকা পয়সার বড্ড টানাটানি ছিল। দিদির ফ্ল্যাটটা পেলে আর্থিক স্বাচ্ছল্য আসবে জানতেন। তাছাড়া নাটক নিয়ে ইলা বরাবর খোঁচা দিতেন বলে রাগও ছিল। সব মিলিয়েই খুনের পরিকল্পনা। আপনার প্ল্যানিংটা কিন্তু নিখুঁত ছিল, আমাদের ঘোল খাইয়েই দিয়েছিলেন। পূর্বাচল করের দিকে একবার কঠিন দৃষ্টিতে তাকিয়ে শিলামিত্র বললেন, তাই নাকি? তাহলে কোন গোয়েন্দা শেষ পর্যন্ত ক্লু দিল আপনাদের? কে দিল জানেন? আপনার দিদি, প্রয়াত শ্রীমতী ইলা বসু। শুনলেন অশরীরীর ইঙ্গিত। রচনা দীপান্বিতা রায়। ইলা বসুর চরিত্রে রিক্তা, প্রিয়া, পূজা, পুলিশ অফিসার অমিত এবং গল্পপাঠ ও অরিন্দমের ভূমিকায় অতনু। আবহ এবং প্রচ্ছদ টিম হরেবল উইকেন্ড। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা অতনু। শেষ হলো অশরীরীর ইঙ্গিত। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।